স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর তোমাদের সবাইকেই শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা গণিত পড়ব। আর আজকে আমরা গণিত বোর্ড বইটা থেকে পড়ব। তাহলে তোমরা তোমাদের গণিত বোর্ড বইয়ের 90 পৃষ্ঠাটা বের করো। দেখো 90 পৃষ্ঠায় কি আছে বলো তো? এখানে একটা ছক দেয়া আছে, আর ভিতরে দেখো কিছু চিত্র আঁকা আছে। তো উপরের কথাটা আগে আমরা জেনে নিই। চতুর্ভুজাকার ও ত্রিভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি। তো এখানে একসাথে ত্রিভুজ এবং চতুর্ভুজ দেয়া আছে। তো আমরা আলাদা আলাদা চেনার জন্য কি করতে পারি? এগুলোকে আলাদা আলাদা রং করতে পারি। তো প্রথমে এখানে দেখো এটা কি? ত্রিভুজ আকৃতি। তো এই ত্রিভুজটাকে আমি কি লাল রং করতে পারি। তো এই পাশে দেখো আরেকটা, এটাও কি ত্রিভুজ আকৃতি। তো এটাকে আমি বেগুনি রং করতে পারি। তো নিচে দেখো এই যে এটা কি একটা চতুর্ভুজ, দেখতেছ এখানে যে চারটি বাহু আছে, এটা একটা চতুর্ভুজ। তো এই চতুর্ভুজটাকে আমি সবুজ রং করতে পারি। তো এখানে দেখো এই যে এটাও কি একটা চতুর্ভুজ, একে আমি হলুদ রং করতে পারি। তো এই পাশে দেখো এটাও কি একটা চতুর্ভুজ, একে আমি কালো রং করতে পারি। তো এইদিকে দেখো একটা, এটা কি ত্রিভুজ, একে আমি গোলাপি রং করতে পারি। তো এইভাবে যে এই চিত্রগুলো আমি রং করলাম, ঠিক এইভাবে এই পাশেও ত্রিভুজ চতুর্ভুজগুলো আমি খুঁজে খুঁজে বিভিন্ন রঙে রং করতে পারি। আর এই রং করা অংশটুকু দেখলেই আমি বুঝতে পারবো এটা ত্রিভুজ না এটা চতুর্ভুজ। তো এই কাজটুকু তোমরা কি বাসায় করে নিবে। তো তারপরে দেখো 90 পৃষ্ঠার 3 নংটা এখন আমরা করি। তো এখানে কি আছে? ত্রিভুজ ও চতুর্ভুজগুলো খুঁজে বের করি। তো এখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ মিলিয়ে চিত্র দেয়া আছে। আমরা কি করব? যেগুলো ত্রিভুজ এগুলো এবং যেগুলো চতুর্ভুজ এগুলো খুঁজে বের করব। তো প্রথমে দেখো ক নাম্বার চিত্রটা, আমরা এই চিত্রটার বাহুগুলো গণনা করি। দেখো এখানে কয়টি বাহু আছে বলো তো? 3টি বাহু আছে। তাহলে ক নাম্বারটা কি একটা ত্রিভুজ। খ নাম্বারে আসো, দেখো এখানে যে এই যে বাহুটা, এটা কিন্তু এই বাহুর সাথে মিলিত হয়নি। তার মানে এটা কি এমনি দেখতে ত্রিভুজের মতো হলেও এটা ত্রিভুজ হয়নি, যেহেতু এই জায়গাটুকু ফাঁকা রয়ে গেছে। তাহলে খ নাম্বারটা কি ত্রিভুজ নয়। এখানে এটা দেখো এই দুটি বাহু সরল রেখা, কিন্তু এই বাহুটি কি সরল রেখা নয়। তাহলে এটা কি একটি ত্রিভুজ নয়। তারপরে দেখো ঘ নাম্বার, এখানে দেখো একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, চারটি বাহু। তাহলে ঘ নাম্বারটা কি হবে? একটি চতুর্ভুজ হবে। তারপর দেখো উ নাম্বারে, এই যে দেখো বাহুগুলো আমরা গণনা করি, একটি, দুইটি, তিনটি, চারটি। আচ্ছা বলো তো, বাহু তো আমরা সবাই চিনি তাই না? এই যে প্রত্যেকটি সরলরেখাকে আমরা এক একটি বাহু বলবো। তাহলে এখানে উ নাম্বার চিত্রে 4টি বাহু আছে। তাহলে এই উ নাম্বার চিত্রটা কি হবে বলো তো? একটি চতুর্ভুজ। তারপরে দেখো চ নাম্বারটা, এখানে কয়টি বাহু আছে? 3টি বাহু আছে। তাহলে চ নাম্বারটা হবে কি ত্রিভুজ। তারপরে দেখো ছ নাম্বার, এখানে কয়টি বাহু আছে বলো তো? একটি, দুইটি, তিনটি। হয়তো তোমরা বলতে পারো যে এটি একটি ত্রিভুজ, কিন্তু তুমি চিন্তা করো মাঝখানে এই অংশটুকু কি ফাঁকা রয়ে গেছে। তার মানে এটা কি ত্রিভুজও হয়নি, চতুর্ভুজও হয়নি। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই ছকের মধ্যে ত্রিভুজ কোনগুলো, তাহলে আমরা উত্তর কি কি দিব? দেখো ত্রিভুজ হলো ক নাম্বারটা, আর কি চ নাম্বার, এই দুটো চিত্র হলো ত্রিভুজ। সবাইকে আমরা বুঝতে পেরেছি যে এখানে ক নাম্বারটা এবং চ নাম্বারটা কি ত্রিভুজ। তারপরটা দেখো চতুর্ভুজ, এখানে চতুর্ভুজ কোনগুলো বলো তো? এখানে দেখো খ নাম্বার চিত্রটা 4টি বাহু এবং উ নাম্বার চিত্রটারও কি 4টি বাহু। তাহলে এখানে চতুর্ভুজ হলো 2টি, ঘ এবং উ, আর বাকিগুলো কি ত্রিভুজও নয় চতুর্ভুজও নয়। তাহলে এই যে দেখো এখানে আমরা এই প্রথমে এগুলো রং করব, তারপর এটা 3 নম্বরে আমরা কি করব? ত্রিভুজ এবং চতুর্ভুজগুলো খুঁজে বের করব। এখন আসো 91 পৃষ্ঠায়, তোমরাও তোমাদের গণিত বোর্ড বইয়ের 91 পৃষ্ঠাটা বের করো। তো এখানে দেখো রেজা ও মিনা তাদের বাড়িতে নিচের জিনিসগুলো সংগ্রহ করে। তো তাদের বাসায় কি এরকম জিনিসগুলো আছে। আকৃতিগুলোর ধরন কি আলোচনা করো। তো এখানে এই আকৃতিগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো তো এই বলটা কোন আকৃতির? গোলক আকৃতির। এটা ঘনক আকৃতির। এটা কি গোলক আকৃতির। এটা বেলন আকৃতির। এটা দেখো ঘনক আকৃতির। কোনক আকৃতির। এখানে দেখো এটাও কোনক আকৃতি। এটা দেখো ঘনক
আকৃতির। এটা দেখো কোনক আকৃতি, তারপরে মার্বেল এখানে গোলক আকৃতি, এই গ্লাস বেলন আকৃতি। তো এখানে এই ছবি চিত্রগুলোকে আমরা কি আকৃতি সম্পর্কে জানলাম। তো নিচে দেখো এখানে একটা প্রশ্নের মতো আমি যদি বলতে চাই, তরমুজ, ফুটবল ও মার্বেল অবশ্যই একই দলের। এখন আমি যদি তোমাকে এই লাইনটাকে একটা প্রশ্ন আকারে জিজ্ঞেস করি যে তরমুজ, মার্বেল ও ফুটবল কোন আকৃতির, তাহলে তরমুজ কোন আকৃতির হয় বলো তো? তরমুজ গোল, মার্বেলও গোল, আবার ফুটবলও কি গোল। যেহেতু এই তিনটা চিত্রই কি গোল, তাহলে আমরা বলতে পারি তরমুজ, ফুটবল ও মার্বেল গোলক আকৃতি। তাহলে আমরা কি বলতে পারি? তরমুজ, ফুটবল ও মার্বেল গোলক আকৃতির। দেখো আমি বোর্ডে লিখেছি, আসো আমরা বোর্ড থেকে পড়ে নিই। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা, তরমুজ, ফুটবল ও মার্বেল কোন আকৃতি। যখন আমি জিজ্ঞেস করবো তোমাদের কোন আকৃতির, তুমি উত্তরটা আমাকে কি দিবে? গোলক আকৃতির, কারণ এই তিনটা চিত্রই কি দেখতে গোল। তারপরটা দেখো ছক্কার গুটি, আমরা যে লুডো খেলি এখানে কি ছক্কার গুটি থাকে, তো এটা কি আকৃতির হয়? ঘনক আকৃতির। ছক্কার গুটি, ইট, বই কোন আকৃতির বলো তো? ছক্কার গুটি, ইট ও বই ঘনক আকৃতির। তো সবাই আমরা জানলাম ঘনক আকৃতি তো চিনি। এই যে দেখো এখানে ছক্কার গুটি দেওয়া আছে, বই দেওয়া আছে, এগুলো কি ঘনক আকৃতির। তো তারপর নিচে দেখো, নিচের ছকে খালি জায়গার জিনিসগুলোর নাম লিখি। তো এখানে কি দেওয়া আছে? চিত্রগুলোর নাম দেওয়া আছে, চিত্রগুলোর আকৃতি এখানে চিত্র আঁকা আছে। তারপর কি এই চিত্র অনুযায়ী আমি কি উদাহরণ দিব। তো দেখো এখানে প্রথমটা কি আছে? ঘনক। এই যে দেখো পাশেই কি ঘনকের আকৃতিটা আঁকা আছে। তো এই ঘনক আকৃতির যে যে জিনিসগুলো হয় আমরা কি করব? এই শূন্য স্থানে লিখব। তো ঘনক আকৃতির কি হয়? ইট হয়। আরেকটা কি হয় বলো তো? ছক্কার গুটি হয়। আরেকটা বলো, এখানে দেখো আমি কি লিখেছি, এই যে দেখো প্রথমেই দেয়া আছে নাম, উপরে কি লিখেছি? আকৃতি, এই পাশে আমি উদাহরণ দিয়েছি। তো প্রথমটা কি? ঘনক। এই যে দেখো আমি একটা ঘনকের চিত্র এঁকেছি। তো ঘনক আকৃতির কি কি হয়? ইট হয়, বই হয়, ছক্কার গুটি হয়, এরকম আরো অনেক কিছু হয়। আমি কি শুধুমাত্র দুটো দুটো করে উদাহরণ দিয়েছি। তো তারপরে তোমাদের বইয়ে খেয়াল করো, দেখো পরের চিত্রে কি বলেছে? বেলন। এই যে দেখো আমি নিচে কি লিখেছি? বেলন। তো পাশে কি বেলনেরও চিত্র এঁকেছি। তো বেলন জাতীয় উদাহরণগুলো আমরা কি কি দিতে পারি? মগ এবং গ্লাস। বলো তো বেলন জাতীয় আমরা কি কি উদাহরণ দিব? মগ এবং গ্লাস। তারপরে আসো দেখো কোনক আকৃতির। তো কোনকের কি আমরা চিত্রটা আঁকলাম। এখন কোনক আকৃতির উদাহরণ যদি আমি দেই, আইসক্রিম, পোলো। তাহলে কোনক আকৃতির উদাহরণ আমি কি দিতে পারি বলো তো? আইসক্রিম, পোলো। তারপরে দেখো গোলক আকৃতি। গোলক আকৃতি এই যে গোল, ঠিক আছে। তাহলে গোলক আকৃতির উদাহরণ আমি কি বলতে পারি? তরমুজ, মার্বেল। তো দেখো আমরা এই 91 পৃষ্ঠার এই আকৃতিগুলোকে জানলাম কোনটা কোন আকৃতি, এবং এই আকৃতিগুলোর সাথে তাদের দুটি করে উদাহরণ সম্পর্কেও জানলাম। তো তোমরা আসো এখন তোমাদের গণিত বইয়ের 92 পৃষ্ঠাটা বের করো। তো দেখো এখানে 92 পৃষ্ঠায় কি আছে? তোমার চারদিকে ঘনক, বেলন, কোনক ও গোলকের আরো উদাহরণ খুঁজে বের করো। তো এই যে আমরা একটু আগে দেখলাম, এই যে দেখো আমার পাশের জিনিসগুলো সম্পর্কে গোলক, কোনক, মোচক আমরা কি সবগুলো সম্পর্কেই জানলাম। এখন তোমরাও কি করতে পারো? তোমাদের বাসার যে জিনিসগুলো আছে তোমরা এক একটা জিনিসের এটা কি কোনক, গোলক, মোচক এভাবে খুঁজে বের করে করে উদাহরণ দিতে পারো। যার বাসায় যা যা আছে আমরা এগুলো থেকেই কি উদাহরণগুলো খুঁজে বের করতে পারি। তো নিচে দেখো একটা এখন বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ আছে। তো এখানে আমরা কি করব? নাম, চিত্র এবং উপর ও পাশ থেকে এর আকৃতি দেখে মিল করো। তাহলে প্রথমে আমি কি বাম পাশের সাথে এই মাঝখানে চিত্রগুলো মিলাবো, তারপর আবার এই ডান পাশের সাথে মিলাবো। তো দেখো এখানে প্রথমেই কি আছে? ঘনক। তাহলে এখানে বলো তো ঘনকের চিত্র কোনটা হবে? ঘনক আকৃতি। এই যে দেখো নিচে যে চিত্রটা দেওয়া আছে এটা হলো ঘনক আকৃতির। এখন এই যে এই পাশের সাথে আমি কি এই পাশে রেখা টেনে মিলাবো। তো ঘনক আকৃতি যে আমি চিত্রটা এঁকেছি, তো এখানে কি কি লেগেছে বলো তো চিত্রটা আঁকার জন্য? এখানে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র আমি মিলিয়ে কি এই ঘনকটা এঁকেছি। উপরে চতুর্ভুজ, আয়তক্ষেত্র সব এই দুটো চিত্র মিলে কি
এই ঘনবস্তুর চিত্রটা আঁকা হয়েছে। তারপরে দেখো কোণক, তাহলে কোণক আকৃতি কোনটা বলো তো? এই যে এখানে এই বিন্দু থেকে ধরে আমি এই বিন্দু পর্যন্ত কোণকের রেখাটা আঁকবো। তো এই যে এই পাশের সাথে এই পাশের কোণকের চিত্র আমি মিলালাম। এখন দেখো তো কোণকটা আঁকতে গিয়ে আমার কি কি লেগেছে? একটা ত্রিভুজ লেগেছে, উপরের অংশটুকু ত্রিভুজের মতো, আর নিচেরটা কি গোল, একটা বৃত্তের মতো। তাহলে এই যে দেখো এই চিত্রের সাথে আমি মিলাবো আবার কি এই দিকে, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এবং একটা বৃত্ত আছে, কারণ এই কোণকটা আঁকতে গিয়ে আমার কি ত্রিভুজের উপরের দিকটুকু আর নিচে কি বৃত্তের অংশটুকু লেগেছে। তারপর দেখো গোলক আকৃতির, তাহলে এখানে এই গোলকের সাথে আমি কোন চিত্রটা মিলাবো বলো তো? এই যে গোল, তাহলে এই গোলটার সাথে এই চিত্রটার নাম কি হবে? গোলক। তো এই গোলক আঁকতে গিয়ে আমার কি এখানে চতুর্ভুজ বা ত্রিভুজ কোনো কিছু লেগেছে বলো তো? কিছুই লাগেনি। তাহলে এই গোলকের সাথে আমি কি মিলাতে পারি? এখানে দুইটি বৃত্ত যে দেওয়া আছে খালি ঘর, আমরা এটাই মিলাবো। তাহলে এখানে এই বৃত্তের সাথে এই গোলকের সাথে আমরা কি মিলাবো? দেখো ডান দিকে সবার নিচে যে খালি ঘরে দুটি বৃত্ত দেওয়া আছে, আমরা কি এই গোলকের সাথে এটা দাগ টেনে মিলাবো। তারপর আসো বেলন। এই যে দেখো বেলনের চিত্রটা তোমরা সবাই জানি। এখন দেখো বেলন আঁকতে গেলে আমার কি কি লাগে? এই পাশের অংশটুকু দেখো চতুর্ভুজের মতো, এবং উপরে এবং নিচে দুইটি বৃত্তের মতো। তাহলে এই যে দেখো এই বেলনের চিত্রটা আমি যদি আঁকতে চাই, আমার কি একটা বৃত্ত লাগবে, একটা বৃত্ত বলতে কি উপরে এবং নিচে দুইটা মিলাই এই বৃত্ত লাগবে, এবং কি একটা চতুর্ভুজ লাগবে। তাহলে এই যে বেলনের সাথে আমি আবার এই পাশে ডান দিকে এই চিত্রটা রেখা টেনে দেখাবো। তো এই যে আমরা এটা কি পড়লাম বলো তো? এখানে কোন এর নামগুলো পড়লাম, এই আকৃতিগুলোর সাথে মিলালাম, আবার এই আকৃতিগুলো চেনার জন্য উপরে নিচে কি কি আছে আমরা এই অনুযায়ী আবার ডান পাশে চিত্রের সাথে দাগ টেনে মিলালাম। তো আজকে তোমাদের পড়া এতটুকু পর্যন্তই থাকবে। তোমরা আজকে কি কি এসডব্লিউ করবে বলো তো? এখানে 90 পৃষ্ঠায় দেখো এখানে রং করার জিনিসটা আমাদের এসডব্লিউ করার দরকার নেই। তো আমরা এখানে 90 পৃষ্ঠার 3 নঙে আমরা লিখতে পারি যে কোন কোনগুলো ত্রিভুজ, কোন কোনগুলো চতুর্ভুজ। তাহলে 90 পৃষ্ঠার আমরা 3 নংটা এসডব্লিউ করব। এখানে আসো 91 পৃষ্ঠার আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ জানবো এবং এসডব্লিউ খাতায় লিখব। আবার 91 পৃষ্ঠায় দেখো নিচে নাম, আকৃতি, উদাহরণ, আমরা এটাও কি এই ছকটাকে এসডব্লিউ খাতায় লিখব। তারপর আসো 92 পৃষ্ঠায় আমরা কি এই পাশের এই চিত্রটুকু শুধু আঁকবো এবং এসডব্লিউ খাতায় লিখবো, আর বাকিগুলো যে আছে আমরা ঘনক, উদাহরণ এগুলো বাসায় খুঁজে খুঁজে আমরা নিজেদের মতো করে শিখে নেব, এসডব্লিউ খাতায় লেখার দরকার নেই। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা এই 90, 91 এবং 92 পৃষ্ঠা 3টা পৃষ্ঠা খুব ভালোভাবে শিখবে, এসডব্লিউ খাতায় লিখবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আমার মা রচনাটি শেষ করেছি। আমার মা রচনার 10 লাইন আমি তোমাদের গত ক্লাসে পড়া দিয়েছিলাম। আমি আশা করি আমার মা রচনাটি তোমরা খুব ভালোভাবে শিখে ফেলেছো এবং সেটা তোমাদের এসডব্লিউ খাতায় খুব সুন্দরভাবে লিখে রেখেছো। তো আজকে আমরা আমাদের সিলেবাসের আরেকটি রচনা ধান, তার প্রথম 5 বাক্য সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের পড়া দেব। তো দেখো ম্যাম বোর্ডে লিখে রেখেছি ধান রচনার প্রথম 5 লাইন। চলো আমরা এই প্রথম 5 লাইন আজকে পড়ি। ধান, দেখো ম্যাম কি লিখেছি? ধান। ধান আমাদের দেশের লোকেদের প্রধান খাদ্য শস্য। তারপর দেখো আমাদের দেশে 4 প্রকারের ধান জন্মে, যথা আউশ, আমন, বুড়ো ও ইরি। তার মানে আউশ, আমন, বুড়ো ও ইরি এই 4 ধরনের ধান আমাদের দেশে জন্মে। তো তারপর দেখো আমন হেমন্তকালে, তার মানে আমন ধান হয় হেমন্তকালে। আউশ বর্ষাকালে, তার মানে আউশ ধান হয় বর্ষাকালে। এখন কি কাল বলো তো তোমরা? এখন বর্ষাকাল, তাহলে এখন হচ্ছে আউশ ধান হওয়ার সময়। তার মানে আমাদের দেশে এখন আউশ ধানের উৎপাদন হচ্ছে, তাই না? তারপর দেখো আছে ও বুড়ো গ্রীষ্মকালে জন্মে, তার মানে বুড়ো ধান গ্রীষ্মকালে জন্মে। তারপর দেখো প্রথমে বীজ তলায় জমি ভালোভাবে চাষ করে সেখানে ধানের চারা তৈরি করতে হয়। তার মানে ধান গাছ লাগানোর জন্য প্রথমে বীজতলায় জমি ভালোভাবে চাষ
করে সেখানে ধানের চারা তৈরি করতে হয়। তার মানে প্রথমে ধানের চারা তৈরি করতে হয়, তারপর ধান গাছ লাগাতে হয়। তো ম্যাম আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা ম্যামের সাথে আরেকবার পড়ে নাও। ধান। ধান আমাদের দেশের লোকেদের প্রধান খাদ্য শস্য। আমাদের দেশে 4 প্রকারের ধান জন্মে, যথা আউশ, আমন, বুড়ো ও ইরি। আমন হেমন্তকালে, আউশ বর্ষাকালে ও বুড়ো গ্রীষ্মকালে জন্মে। প্রথমে বীজতলায় জমি ভালোভাবে চাষ করে সেখানে ধানের চারা তৈরি করতে হয়। দেখো, আমি ধান রচনার প্রথম 5 লাইন আজকে বোর্ডে লিখে দিয়েছি। তো তোমরা এই ধান রচনা আমাদের স্কুল থেকে যে শীটটা দেওয়া হয়েছে, আমাদের স্কুলের শীটে তোমরা এই ধান রচনাটা পেয়ে যাবে। দেখো, আমাদের শীটের 15 পৃষ্ঠার সবার নিচে যে রচনাটা আছে, দেখো সবার নিচে এই রচনাটা হচ্ছে ধান রচনা। তো শীটে তোমরা ধান রচনাটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রথম 5 লাইন আজকে শিখবে। আর তোমরা যদি চাও অন্য যে কোনো বই থেকে বা যে কোনোভাবে তোমরা এই রচনাটা শিখতে পারো, তবে শীট থেকে শিখলে সেটা সুন্দর দেখাবে। তাই আজকে আমি তোমাদেরকে পড়া দেব আমাদের শীটের 5টা লাইন ধান রচনা। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের পড়া কি থাকছে? তোমাদের আজকের পড়া থাকছে ধান রচনা। ধান রচনা প্রথম 5 লাইন। ঠিক আছে, এটা তোমাদের বাসার কাজ, এটা অবশ্যই শিখা এবং লিখা। তোমরা খুব সুন্দরভাবে বাসায় এটা বানান করে করে পড়বে, যেন তোমাদের বানান ভুল না হয়। বানান ভুল হলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তাই বারবার খুব মনোযোগ সহকারে তোমরা যখন পড়বে বানানের দিকে মনোযোগ দেবে। তো আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আবার একটা নতুন পড়া নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো কি, তাই তো? আর তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা ইংরেজি পড়বো। আজকে দেখো তো আমরা ইংরেজি কোন বই থেকে পড়বো বলো তো? দেখো, তোমাদের যে স্কুলের শীট আছে এই শীটটা সবাই বের করো। আজকে আমরা এই শীট থেকেই পড়বো। তো দেখো, আজকে আমরা এই শীটের কোন পৃষ্ঠা থেকে পড়বো বলো তো? আজকে আমরা এই শীটের দেখো লেসন 17, 18, 19। দেখো সবাই বের করেছো লেসন 17, 18, 19 এর আজকে আমরা 2 নং মেক সেন্টেন্স এর বাম পাশটুকু পড়ব। তাহলে তোমরাও সবাই শীট বের করো এবং আমার সাথে পড়া শুরু করো। দেখো, মেক সেন্টেন্স বললে যে কি করতে হয় আমরা তো সবাই জানি। আমরা মেক সেন্টেন্সের সময় কি করব? বাক্য তৈরি করব, কারণ মেক সেন্টেন্স বললেই কি আমাদের বাক্য তৈরি করতে হয়। তো দেখো, এখানে বাম পাশে যে ওয়ার্ডগুলো আছে আমরা সবগুলো দিয়ে কি করব? বাক্য তৈরি করব। তাহলে প্রথমে কি আছে বলো তো? রিডিং। রিডিং অর্থ কি বলো? পড়ছে। তাহলে রিডিং দিয়ে যদি আমরা মেক সেন্টেন্স করি আমরা কি বলবো? দ্য বয় ইজ রিডিং। তারপর এটা দেখো স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং অর্থ কি? দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এখন বাক্য তৈরি বললে কি বলতে পারি? হি ইজ স্ট্যান্ডিং। তাহলে এর বাংলাটা কি হবে? সে দাঁড়িয়ে আছে। সিটিং। হি ইজ সিটিং। তারপর এটা দেখো স্লিপিং। নাও হি ইজ স্লিপিং। নাও হি ইজ স্লিপিং। কুকিং। শি ইজ কুকিং। নাও প্লেইং। দ্য বয় ইজ প্লেইং। প্লেইং। দেখো, প্লে আর প্রে তোমাদের দুটার মধ্যে যেন কারো প্যাচ না লাগে। প্লেইং হচ্ছে খেলছে, তাহলে আমরা কি বলবো? দ্য বয় ইজ প্লেইং, মানে বালকটি খেলছে। আর প্রেইং হলো কি? প্রার্থনা করছে। তাহলে প্রেইং দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলতে পারি? নাও শি ইজ প্রেইং। তাহলে এখন তিনি প্রার্থনা করছেন। রানিং। রানিং অর্থ কি বলতো? দৌড়াচ্ছে। তাহলে রানিং দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলতে পারি? হি ইজ রানিং। গোয়িং। তাহলে গোয়িং অর্থ কি বলো? যাচ্ছে। তাহলে গোয়িং দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলবো? দে আর গোয়িং টু স্কুল। রোড। রোড হলো রাস্তা। তাহলে রাস্তা দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলবো? দে আর অন দা রোড। আমরা কি মেক সেন্টেন্স বলতে পারি? দে আর অন দা রোড। তারপর দেখো নিয়ার। ইট ইজ নিয়ার টু দেম। তাহলে নিয়ারের ওয়ার্ড মিনিংটা কি হয় বলো তো? নিকটে। তাহলে নিয়ার দিয়ে আমরা কি সেন্টেন্স বলবো? ইট ইজ নিয়ার টু দেম। তারপর দেখো টিচিং। টিচিং অর্থ কি? শিক্ষা দিচ্ছে। তাহলে দেয়ার টিচার ইজ টিচিং দেম। ফিল্ড। ফিল্ড অর্থ মাঠ।
তাহলে দে আর ইন দ্য ফিল্ড। বল, উই হ্যাভ এ বল। তাহলে বল দিয়ে আমরা কি সেন্টেন্স বলবো? উই হ্যাভ এ বল। ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু। তাহলে ফ্রেন্ড দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলবো? নাসিমা ইজ আওয়ার ফ্রেন্ড। এখানে নাসিমা না বলে তুমি তোমার নিজের বন্ধু নামও উল্লেখ করতে পারো। কাইন্ড, কাইন্ড অর্থ দয়ালু। তাহলে হি ইজ ভেরি কাইন্ড। ব্রোকেন, ব্রোকেন অর্থ ভেঙে গিয়েছে। তাহলে ব্রোকেন দিয়ে আমরা কি মেক সেন্টেন্স বলবো? ইট হ্যাজ ব্রোকেন ইনটু পিসেস। তাহলে দেখো আজকের বাম পাশটা কি আমরা আরেকবার পড়ে নিই। রিডিং, দ্য বয় ইজ রিডিং। স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং। সিটিং, হি ইজ সিটিং। স্লিপিং, নাও শি ইজ স্লিপিং। নাও, নাও হি ইজ স্লিপিং। কুকিং, শি ইজ কুকিং। প্লেয়িং, দ্য বয় ইজ প্লেয়িং। প্রেয়িং, নাও শি ইজ প্রেয়িং। রানিং, হি ইজ রানিং। Going, they are going to school. Road, they are on the road. Near, it is near to them. Teaching, their teacher is teaching them. Field, they are in the field. Ball, we have a ball. Friend, Nasima is our friend. Kind, he is very kind. Broken, it has broken into pieces. তাহলে এখানে দেখো মেক সেন্টেন্সগুলো আজকে তোমাদের পড়া থাকবে 2 নঙে মেক সেন্টেন্সের বাম পাশটুকু। তো এখানে কয়েকটা সেন্টেন্স আছে, যদি তোমরা মনে করো যে বানিয়ে দিতে চাও তো তোমরা অবশ্যই তোমাদের টিচারের সাহায্য নিয়ে বা তোমাদের আব্বু আম্মুর সাহায্য নিয়ে তোমরা বানিয়ে লিখতে পারো। কিন্তু অনেকেই আছো যে নিজেরাই বানিয়ে লিখতে চাও, তো এই ক্ষেত্রে তোমাদের যদি ভুল হয়ে যায় তো এই সেন্টেন্সটা কাটা যাবে। তার থেকে ভালো হয় তোমরা শিটের মতো শিখো, আর যদি মনে করো যে শিটের মতো না শিখে আমরা বানিয়ে দিব তো তোমরা তোমাদের আব্বু আম্মু বা টিউটরের সাহায্য নিয়ে তোমরা বানিয়ে মেক সেন্টেন্স করতে পারো। তো আজকে তোমাদের ক্লাসে পড়া থাকবে দেখো লেসন 17, 18, 19 এর 2 নং মেক সেন্টেন্সের এই বাম পাশের সবটুকু। তো তোমরা এই পড়াটা খুব ভালোভাবে শিখবে এবং SW খাতায় লিখবে। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।